সুইচ বোর্ডের মধ্যে একটুখানি টমেটোর রস দিয়ে দিন আর দেখুন কি ঘটে যাবে সাংঘাতিক একটা জিনিস, আর যেটা দেখলে আপনারা চমকে যাবেন। এরকমই কিছু চমকদারি ভিডিও নিয়ে, টিপস নিয়ে আজকে আমি উপস্থিত হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা অনেক সময় বাড়িতে গোবিন্দভোগ চাল বা এই যে বিরিয়ানির চাল, ফ্রাইড রাইসের চাল এরকম নিয়ে এসে টোপলা টোপলা করে রেখে দিই। আমি তো বিশেষ করে করি, আমার সেই চালগুলোই তো দেখো এই যে কেরি পোকা না কি বলে, সেই কেরি পোকা হয়ে গেছে। এরকম টোপলা টোপলা করে চাল রাখতে এরকম কেরি পোকা হয়ে গেছে। এখন এই কেরি পোকাগুলোকে আমি কিভাবে রিমুভ করবো, আর যাতে আর কখনো যেন কোনো চালে এরকম ক্যারি পোকা না হয়, তাহলে তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি চালগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এটা আমি ওই বিরিয়ানি করেছিলাম, আর কিছুটা চাল বেঁচে গেছিলো। এরকম অনেকগুলো টোপলাই রয়েছে, মানে প্যাকেট রয়েছে, তোমাদের দেখাবো। আর একটা প্যাকেটে তো প্রচণ্ড পরিমাণে পোকা হয়ে গেছে, আর দুটো প্যাকেটে পোকা হওয়ার আগ মুহূর্ত সেটাই দেখাবো। আর এগুলোকে কিভাবে আমি সুন্দর করে একদম রিমুভ করে দেবো ক্যারি পোকা, মানে এই পোকাগুলো। তো চলো দেখো, আমি একটুখানি চাল আগে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখলে এরকম টোপলায় টোপলায় চাল রয়েছে। তো চলো এগুলো সব আমি একটা ঢপের মধ্যে ঢালবো আর কীভাবে রাখবো। তো প্রথমে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে নিম পাতা। গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়ে এসেছি, আর পেড়ে নিয়ে এসে দেখো এই নিম পাতাগুলো চালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলেই কিন্তু তোমরা দেখবে অন ক্যামেরায়, তোমরা দেখো 10 মিনিট বাদেই কিন্তু এই কেরি পোকাগুলো আস্তে আস্তে চালের থেকে বেরিয়ে যাবে। তোমরা রোদ্দুরে দিয়েও রাখতে পারো, কিন্তু রোদ্দুরে দেওয়া সবসময় সম্ভব হয় না, কারণ রোদ্দুরে দিলে অনেক সময় পাখি টাখি নষ্ট করে দেয় চাল, বা রোদ্দুরে দেওয়ার সেরকম জায়গা থাকে না। তো এইরকম যদি নিম পাতা তোমরা দিয়ে রাখো, তোমরা দেখতে পাচ্ছ পোকাগুলো কিন্তু আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে গেছে। তো এরকম যদি তোমরা মাসের চালেও এরকম করে, বা বস্তার চালেও অনেক সময় অনেকটা চাল আনা থাকে, এরকম নিম পাতা তোমরা রেখে দিতে পারো। আর একটা কথা বলি, আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই কোটোটার মধ্যেও কিছুটা চাল রয়েছে, সবই এই বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চাল, এরকম চাল। তো দেখো এর মধ্যেও কিন্তু পোকা প্রায় হবে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো মনে হচ্ছে, একটু একটু করে হয়েও গেছে। তো সেক্ষেত্রে তোমাদের আর একটা টিপস শেয়ার করবো এখানে। তো এই যে রসুন আছে না, রসুন তোমাদের 2-3টে রসুন যদি এরকম চালের মধ্যে গুজে দেওয়া যায় না, মানে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু তোমরা যে কোনো পোকার হাত থেকে রেহাই পাবে। এই রসুন একদম চালের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে চাল রেখে দাও, নিশ্চিন্ত মনে থাকো কোনো দিন আর পোকা হবে না, যদি হয়ে থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি কিছুটা চালের মধ্যে ঢেলে নিলাম, ওই রসুন মানে রসুন রেখেছিলাম সেই চাল আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আর একটা একদম সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা তোমরা চাল ডাল যে কোনো ইসের মধ্যেই রাখতে পারো। তো দেখো এর মধ্যে আমাদের যে শুকনো লঙ্কা আছে, আমরা যে শুকনো লঙ্কা রান্নায় ব্যবহার করি, সেই শুকনো লঙ্কা যদি তোমরা এই প্রথমে এই যে চালের ইটার মধ্যে ঢপটার মধ্যে রাখবে, তার নিচে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দাও, দিয়ে এর মধ্যে চাল ঢেলে দাও অন্য প্যাকেটে। আমি তোমাদের বললাম আমার অনেকগুলো প্যাকেটে চাল ছিল, সেগুলো আজকে সব এক করলাম। তো এরকম শুকনো লঙ্কা রেখে দাও 2-3টে স্তরে, তারপরে দেখো চালগুলো ঢেলে দাও। এগুলো নিশ্চিন্ত মনে থাকো যে আমার এই চালগুলোতে পোকা হয়নি, যে চালগুলোতে পোকা হয়েছে সেগুলো আমি প্লেটে ঢেলে দিয়েছি, তোমরা দেখো। তো এইভাবে শুকনো লঙ্কা ঢেলে দিয়ে তারপরে আবার যদি চাল দিয়ে দাও, একদম নিশ্চিন্ত মনে থাকো আর হবে না পোকা। তো কেমন লাগলো এই টিপসটা? এরপর চলে আসি আর একটা টিপসে। আমরা যে ওয়েস্টেজ পট, মানে যে নোংরা ফেলার যে ডাস্টবিন, সেখানে প্লাস্টিক দিয়ে রাখি, কারণ প্লাস্টিক দিয়ে রাখলে পরে এটা নোংরা হয় না। সেখানে আমি যদি একটা এরকম ন্যাপথলিন আর একটা যদি সাবানের যে ইগুলো আছে, সাবানের যে বক্সগুলো আছে, সেটা দিয়ে যদি এরকম প্লাস্টিকটা দিয়ে রাখি, তাহলে সাবানের ওই খোসার গন্ধ আর ন্যাপথলিনের গন্ধে এই ডাস্টবিনটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। ছোট্ট একটা টিপস তোমরা করতেই পারো। চলে যাব পরের টিপসে। আমি বাথরুমে এরকম একটা ব্যাগ রেখে দিই, আর বাথরুমে আমি এই শ্যাম্পুর মানে পাতাগুলো ব্যবহার করি, আর সেগুলো কিন্তু ফেলি না। সেগুলো না ফেলে সেগুলোও কিন্তু আমি ব্যবহার করি। তো দেখো সেখান থেকে কিছু শ্যাম্পুর পাতা আমি নিয়ে নিলাম। এবার এটা কি করব? তো তোমরা দেখলে ওটা অনেক দিনের শ্যাম্পুর পাতা, আর এটা আমি বাথরুমে ইউজ করি, মানে বাথরুমে ব্যাগটা রেখে দিই, শ্যাম্পুর পাতাগুলো জমিয়ে রাখি। তো দেখো একটুখানি জল নিয়ে নিলাম, আর আমরা জানি শ্যাম্পুর পাতায় কিন্তু অনেকটা করে, মানে ভেতরে একটু একটু করে শ্যাম্পু থেকে যায়। তো এগুলোকে ওয়েস্টেজ না করে আমরা এটা ব্যবহার করে নেবো। তোমরা শ্যাম্পুর পাতাগুলো কেটেও নিতে পারো। তো দেখো ভালো ফেনা হয়েছে। এইবার এই জলটা দিয়ে আমি কি করব?
আমরা অনেকেই বাড়ির আমাদের যে বাড়ির লোকজন অফিসে যায় মোজা পরে, এবং সেই মোজাগুলোর কিন্তু ভীষণ গন্ধ হয়। স্কুলে বাচ্চারা যায় মোজা পরে, সেই মোজারও কিন্তু ভীষণ গন্ধ হয়। তো এরকম শীতকালে আমরা অনেক মোজা পরেছি, সেই মোজাগুলোও যদি এই শ্যাম্পুর জলের মধ্যে চুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু গন্ধটা একদম রিমুভ হয়ে যায়। তার সঙ্গে একদম শ্যাম্পুটা কাজে লেগে যায়, ওয়েস্টেজ শ্যাম্পু, এবং পরিষ্কারও হয়ে যায়। তোমরা চাইলে এখানে একটুখানি ডিটারজেন্ট দিয়ে নিতে পারো। তো দেখো আমি একটু ভিজিয়ে রাখলাম, একটু পরে এসে তোমাদের দেখাবো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, এবং এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে এই যে ঘামের যে বাজে একটা গন্ধ সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তো দেখো কেচে আমি এখানে মেলে দিয়েছি, আর দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, তার সাথে কিন্তু গন্ধও চলে গেছে। ছোট্ট একটা টিপস, অবশ্যই সংসারের উপকারী টিপস, ভালো লাগলে একটা লাইক করো। তো দেখো আমি এখানে চলে এসেছি, কড়াইটা দীর্ঘদিন রান্না করেছি, ভীষণ পুড়ে গেছিলো, কিন্তু যখন মাজতে গিয়ে দেখলাম তুলতে পারিনি। তো এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। এবার একটা ছোট্ট সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদের দেখাবো যে এই পোড়া কড়াইটা কীভাবে একদম ধবধবে নতুনের মতো করে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি খাবার সোডা, আর হচ্ছে একটুখানি সাদা পেস্ট, কলগেট নিয়ে নিলাম। তোমরা দেখতে পেলে যে খাবার সোডা 1 চামচ, আর একটু কলগেট নিয়ে নিলাম, আর এখানে একটু ভিম লিকুইড নিয়ে নেবো, একটু মানে লিকুইড, মানে বাসন মাজার লিকুইড নিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার। এগুলো আমাদের রান্নাঘরে সবারই থাকে। এইবার দিয়ে দেওয়ার পরে তোমরা দেখে নাও যে পেস্টটা কতটা স্ট্রং হলো, বুঝতেই পারছো। আমি বাটিটা ব্যবহার করি না, মানে বাটিটা কিন্তু বাতিল বাটি একদম, যার জন্য ভেবো না যে এটা একদম বাতিল বাটিতে আমি এটা করে নিয়েছি। তো দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই পেস্টটা কতটা স্ট্রং হয়েছে দেখে বুঝতে পারছো, আর একটুখানি ভিনিগার দিয়ে দেবো। এইবার এই সলিউশনটা আমি জাস্ট কড়াইটাকে মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পরেই তোমাদের দেখাবো যে কড়াইটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি কড়াইটা পরিষ্কার করতে করতে আর পারিনি কালিটা তুলতে, সেই জন্য এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। ভাবলাম না, এই সলিউশনটা দিয়ে একদম কোনো খাটনি ছাড়াই আমি কিন্তু কড়াইটাকে একদম পরিষ্কার করে নেবো। তো দেখো আমি হাত দিয়ে এটাকে পুরো সলিউশনটাকে মাখিয়ে রাখলাম, বাইরে ভেতরে সবটা দিয়ে মাখিয়ে রাখবো। তো এখানে একটা স্কচ ব্রাইট দিয়ে ভেতরে একটুখানি মাখিয়ে রাখবো, মাখিয়ে রেখে এটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। যত পুরনোই তেলকালি হোক না কেন, কামড়ে ধরা তেলকালি হোক না কেন, তোমরা এই সলিউশনটা বানিয়ে একবার কড়াইয়ের গায়ে বা যে কোনো পোড়া বাসনের গায়ে তোমরা লাগিয়ে 10 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা লাগিয়ে রাখার পরে তোমরা মেজে নিও, দেখো একদম নতুনের মতো। বিশেষ করে সিলভারে, মানে অ্যালুমিনিয়ামের বাসনে ভীষণভাবে কাজ দেয়। তো দেখো এটা মাখিয়ে আমি মিনিট 20 বাদে ফিরে আসছি। মিনিট 20 বাদে ফিরে এসে একটা স্টিল রুল দিয়ে জাস্ট একটু ডলবো তোমাদের সামনে অন ক্যামেরায়। তোমরা দেখো কিভাবে আমার কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে। যত কালি হয়েছিল, প্রচণ্ড কালি হয়েছিল, তোমাদের দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। প্রচণ্ড কালি হয়েছিল, জাস্ট একটুখানি ডলা দেওয়াতেই কিন্তু একদম দেখো সুন্দরভাবে আমার কালিগুলো উঠে যাচ্ছে। এইরকম ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরের মধ্যেই কাজ করতে করতে করে ফেলি, তাহলে আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়, এবং আমাদের রান্নাঘরের বাসন কোসন জিনিসপত্র সুন্দর থাকে, এবং একটু বুদ্ধি আর কৌশল খাটালেই কিন্তু আমরা সুগৃহিণীরা আরও সুগৃহিণী হতে পারি, এবং আমাদের ঘরদোর কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে কিন্তু আমাদের এই বাসন কোসনও পরিষ্কার রাখতে পারি। তো দেখো কথা বলতে বলতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কতটা পরিষ্কার হয়েছে, আর এটা অনেক পুরনো পাতলা হয়ে গেছে। চলে যাব এর পরের টিপসে। আমরা যখন আটা চালি তখন আটা নিয়ে নিই। তো দেখো আমি হাত দিয়ে এখানে আটাটা নিলাম, তো একটু পড়েও গেল। তো আটা যখন চালি তখন আমরা আটা চালতে গিয়ে অনেকবার বাড়ি দিতে হয়, ঝাঁকাতে হয়, অনেকটা করতে হয়। কিন্তু সেক্ষেত্রে দেখো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তোমরা যে ব্যবহার করো চুড়ি, আমরা যে চুড়ি ব্যবহার করি, আমি 2টো কাঠের চুড়ি দিয়েছি। তোমরা চাইলে মেটালের চুড়ি, আমরা যেগুলো ব্যবহার করি অবশ্যই এগুলো পরিষ্কার চুড়ি, 3-4টে চুড়ি এরকম দিয়ে জাস্ট একটু নাড়ালেই কিন্তু আটাটা দারুণ সুন্দর আমাদের চালা হয়ে যাবে। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে তোমরা শেয়ার করো। এবার বলবো কারেন্টের বিল আমাদের কমানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে সুইচগুলো অন থাকে, তো দেখো সেই সুইচগুলো প্রথমে অফ করে দিতে হবে। আমরা অনেক সময় চার্জ দিই কিন্তু সুইচগুলো কিন্তু অফ করি না। দেখো প্রত্যেকটা সুইচ আমাদের অন করা, সেগুলো প্রথমে অফ করে দিতে হবে। দেখো এই বোর্ডে চার্জ দিয়ে মোবাইল নিয়ে নিয়েছি কিন্তু সুইচটা অন রয়েছে, সেটা সেই দিকে খেয়াল রাখতে হবে। তাও এই খেয়ালগুলো রাখলে আমাদের কারেন্টের বিল কিন্তু কম আসবে। এর সাথে তোমাদের শেয়ার করব রান্নাঘরে যে তেল কালি লাগা সুইচ বোর্ড, দেখো সেই সুইচ বোর্ডটাও কীভাবে আমি পরিষ্কার করব। জাস্ট একটুখানি
তো তোমাদের দেখিনি যে দেখো এটাও অন রয়েছে, এটাকেও অফ করে দিতে হবে, তবেই কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা একদম কম আসবে। তো এটা আমি পরিষ্কার করব আজকে টমেটো দিয়ে, কারণ আমরা জানি টমেটো কিন্তু ক্লিনিংয়ের কাজ খুব ভালো হয়। আমরা জানি আমরা মুখে ব্লিচের জন্য আমরা এই টমেটোর রস ব্যবহার করি। তো আজকে এই টমেটো আমার এই সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য আমরা কাজে লাগাবো। তো দেখো বীজগুলো ফেলে দিলাম, দিয়ে তোমাদের দেখাবো জাস্ট একটু রসটা দিয়ে দেবো, কারণ রান্নাঘরে রান্না হয় জন্য প্রচণ্ড তেলকালি হয়। আর দেখো একটা জাস্ট টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরেই কিন্তু আমার সুইচ বোর্ডটা একদম নতুনের মতো চকচক হয়ে গেছে। আর রান্নাঘরে প্রচণ্ড রান্না হয় জন্য তেলকালি হয়, আর সবার ঘরে চিমনি থাকে না, আর সেই তেলকালিওয়ালা সুইচগুলো দেখতে খুব বাজে লাগে। তো এটাও আমার রান্নাঘরের একদম পাশেরই একটা দেওয়াল। দেখো আমরা অনেক সময় হলুদ রান্না করতে করতে সুইচটা অফ অন করি, আর সেখান থেকে কিন্তু আমাদের হলুদ টলুদ লেগে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টমেটোর রস, জল তো আমরা সুইচ বোর্ডে দিতে পারি না, একটুখানি লাগিয়ে নিয়ে দেখো 10 মিনিট মতো রেখে একটা টিস্যু দিয়ে মুছে নিলেই কিন্তু আমাদের এই রান্নাঘরের তেলকালিওয়ালা যে সুইচ বোর্ড আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা ধবধবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত সুইচগুলো কিন্তু সাদা, আর সাদা বোর্ড ভীষণভাবে নোংরা হয়। তোমরা রান্না করতে করতে এই কাজটাও যদি করে নিতে পারো। তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আর এই রকম ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে আমরা বাড়ি ঘর জিনিসপত্র সুন্দরভাবে পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, একটুখানি বুদ্ধি আর কৌশল খাটিয়ে নিলে। তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার টিপসগুলো ফলো করলে নিশ্চয়ই উপকার পাবে, আর উপকার পেলে নিজেদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো